সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন যে নতুন সরকার যাত্রা শুরু করেছে পরশুদিন, অর্থাৎ গত মঙ্গলবার শপথের পর গতকাল বুধবার প্রথম কর্মদিবস ছিল নতুন মন্ত্রিসভার, এবং মন্ত্রিপরিষদ সদস্যরা নিজ নিজ দপ্তরে যেমন গিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন। প্রথম বৈঠক, সেই বৈঠকে তিনি তিনটি অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরেছেন, তিন বিষয়ে গুরুত্ব দিয়েছেন। সর্বপ্রথম গতকাল রাতেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি তার এই অগ্রাধিকারের বিষয়টি আবারও পুনর্ব্যক্ত করেছেন, এবং তার বক্তব্যে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, মানুষের যে সমস্যা সংকট আছে, ব্যবসা বাণিজ্য, এসব নিয়ে কথা বলেছেন। তিন অগ্রাধিকারের মধ্যে আইন শৃঙ্খলা, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অর্থনীতির বিষয়টি গুরুত্ব পেল। সামগ্রিকভাবে আসলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আইন শৃঙ্খলার অবনতির জন্য মদ জুয়াকে দায়ী করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। এসব নিয়ে আমরা আজকে কথা বলবো। নতুন মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীর বক্তব্য, অগ্রাধিকার, আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন ডাক্তার মুস্তাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাসদ, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংঘের ডাকসু। মুস্তাক ভাই, স্বাগতম। জি, আপনাকে ধন্যবাদ। মুস্তাক ভাই, প্রধানমন্ত্রী তো দায়িত্ব নিলেন এবং প্রথম অফিস করলেন গতকালকে, জাতির উদ্দেশ্যে ভাষণও দিলেন। নিশ্চয়ই শুনেছেন, অগ্রাধিকারও নির্ণয় করলেন তিনটি। পুরো বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করেন আপনি? বর্তমান সরকারের আগমনকে আমরা দেখি যে 24-এর গণঅভ্যুত্থানের পরে কিছু কিছু শক্তি দেশটাকে একটা গৃহযুদ্ধমূলক পরিস্থিতি নেওয়ার পায়তারা করেছে। নানা জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধের যে আদর্শ, ধর্মনিরপেক্ষ চেতনা, অসাম্প্রদায়িকতা, তার বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার, নারীদেরকে হেয় প্রতিপন্ন করা। একটা স্বাধীন বাংলাদেশে এরকম পরিস্থিতি খুব একটা হয়নি আগে। একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরে আমরা একটা অভূতপূর্ব জাগরণ আশা করেছিলাম, সেটাকে নষ্ট করেছে খুব পরিকল্পিতভাবে এই শক্তি। তখনই আমি আপনাদের অনুষ্ঠানেই বারবার বলেছি, একটা নির্বাচন হয়ে যাক, একটা নির্বাচিত সরকার আসুক, তারা দেশটাকে একটা স্বাভাবিক গণতান্ত্রিক পন্থায় ওঠাবে, রেলগাড়িটা লাইনচ্যুত হয়েছে, রেলগাড়িতে তুলবে। তারপরে আমরা মানুষের অধিকার, গণতান্ত্রিক চেতনা, বৈষম্য বিলোপ, এইসব বিষয় নিয়ে আমরা রাজনৈতিকভাবে সক্রিয় হব, মত দ্বিমত, তর্ক বিতর্ক এগুলো হবে। তো সেই দিক থেকে আমি বলি যে মন্ত্রিসভা গঠন, সরকার দায়িত্ব গ্রহণ, প্রথম ক্যাবিনেট মিটিং, এটা একটা বিরাট পরিবর্তন। যে গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করে যে অরাজক পরিস্থিতি করেছে, যে একটা বিশেষ মহল উগ্র ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করেছিল, একটা মোক্ষম সুযোগ মনে করেছিল। অথচ তাদের এই ধর্মীয় রাজনীতিকে এই জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য তারা কিন্তু একটা অনেক বড় সুযোগ পেয়েছিল। কিন্তু তারা ভয়ভীতি এবং দখলবাজির মধ্য দিয়ে এটা করতে চেয়েছে। তো নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। কিছু জায়গায় ঘটনা ঘটেছে বিচ্ছিন্নভাবে, সেটা যদি না বাড়ে এবং সেটা যদি নিয়ন্ত্রণে আসে তাহলে ভালো কথা। এবং যারা নির্বাচনে জয়লাভ করেছে তাদের কর্মীরাও কিন্তু এই দখলবাজি এগুলো তারা করেছে, সেই অভিযোগ ব্যাপক আকারে চালিত হয়েছে এবং নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বীরা এটি তাদের তুলে ধরেছে। তো সেটা আমরা এখনো দেখছি না যে ধরনের কোনো লক্ষণ। যদি বাংলাদেশকে একটা স্বাভাবিক রাস্তায় নিতে পারে বর্তমান সরকার এবং তাদেরই যে দেওয়া নির্বাচনী অঙ্গীকার এবং অন্তর্বর্তী সরকারের যে 11টা বিষয়ে সংস্কার কর্মসূচি, সংস্কার প্রস্তাব, অনেক আলাপ আলোচনা করে অনেক সময় নিয়ে তারা এগুলো করেছেন, সেগুলোর বিষয়ে কথা বলা যাবে। কাজেই আমার মনে হয় যে অবশ্যই আমরা বাংলাদেশের 54 বছর শুধু এই সংগ্রামই করে গেলাম,
অস্থিরতা নিরসনে একটা স্থিতিশীল সরকার, গণতান্ত্রিক অধিকার, শান্তিপূর্ণ নির্বাচন, নির্বাচনের মাধ্যমে সরকার বদল। কিন্তু আমাদের দৈনন্দিন জীবন, আমাদের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, পররাষ্ট্রনীতি, এইসব বিষয়ে বিতর্কটা প্রধান হয়ে আসে নাই কখনো। তো স্থিতিশীলতা যদি চলে আসে, সংসদ অধিবেশন শুরু হবে, সংসদে আলোচনা হবে এবং বাইরেও যেন জনগণের মধ্যে আলোচনাটা হয়, তাহলে আমরা ভালো কিছু আশা করতে পারি। না হলে তো আমাদের সেই হতাশার গভীরেই যাওয়ার আশঙ্কা আছে। বৃত্তের মধ্যে তিনটি অগ্রাধিকার দিয়েছেন তিনি প্রথম বৈঠকেই, যেটি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। হ্যাঁ, ঠিকই আছে। মানুষ এই সব জিনিস মানে খুব দৈনন্দিন জীবনে এই তাপটা অনুভব করে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশেষ করে রোজা সামনে রেখে অনেক দাম বেড়ে গেছে। তারপরে মব সন্ত্রাস, সেগুলো দঙ্গলবাজি, সেটা, এবং এই রোজার মধ্যে বিদ্যুৎ চলে যাওয়ার আশঙ্কা থাকে, বিদ্যুৎ উৎপাদন কতটুকু হয়েছে না হয়েছে। কিন্তু এগুলো হয়তো জরুরি ভিত্তিতে কিছু সামাল দেওয়া সরকার নিশ্চয়ই পারবে। বিশেষ করে যে রাজনৈতিক দল এবং জোট জনগণের রায় নিয়েছে, তাদের নেতা কর্মীরা যদি দায়িত্বশীল হয়, এসব জায়গার সাথে অনেক কিছুই দলের নেতা কর্মীরা যদি সতর্ক থাকে, তাহলে অনেকখানি উন্নতি হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী কাজটাও কিন্তু এখনই শুরু করতে হবে। আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেট, তার পিছনে আছে লুটপাট করার প্রবণতা। মানে আপনি খাদ্যদ্রব্য নিয়ে নিশ্চয়ই ব্যবসা করবেন, আপনার খরচটা যেন উঠে আসে, আপনার যে কর্মচারীদের বেতন যেন দেওয়া হয় এবং ভবিষ্যতে খাদ্য উৎপাদনের কাজে আবার পুনরায় বিনিয়োগ করা যায়। কিন্তু আপনি মানে কোনো লাগাম ছাড়া এটা নিয়ে যদি আপনি মুনাফা করতে চান, তাহলে কিন্তু দেশে খাদ্য উৎপাদন হবে ঠিকই, মানুষ না খেয়ে কষ্ট পাবে, মানুষ খাদ্যের জন্য এখানে বিশৃঙ্খলা হবে, এটা সামাজিক অস্থিরতা হবে, রাজনৈতিক অস্থিরতা হবে। কাজেই লুটপাটের অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা, সেটা একটা বড় কাজ। বিদ্যুৎ খাতেও তাই অবস্থা। বিদ্যুৎ খাতে পুরো হরিলুট হয়েছে এবং সেই লুটপাটের জায়গা জুড়ে বন্ধ করে আমাদের যেই মানে বহুমুখী ডাইভার্সিফাইড এনার্জির কাজগুলো করা, সৌরশক্তি, পানি শক্তি, সেগুলো কাজে লাগানো, বায়ু শক্তি কাজে লাগানো, এগুলো দীর্ঘমেয়াদী কাজ। এই দীর্ঘমেয়াদী কাজগুলো ভিত্তি এখনই রচনা করতে হবে। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের পুলিশ বাহিনী যেন জনগণের বন্ধু হিসাবে কাজ করে, দলীয় হাতের সে ব্যবহৃত না হয়, সেটা দেখতে হবে। কিছুদিন পরে কিন্তু মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে আবার রাস্তায় নামবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি আমরা, বা তার শেষ দিকে যমুনা ঘেরাও করেছে শিক্ষকরা, অন্যান্য যে পেশাজীবী আছেন, স্বাস্থ্যকর্মী। কাজে এই দাবিগুলো কিন্তু সলভ হয়নি, তারা কোনোভাবে একটা ধামাচাপা দিয়ে সরকার পার করেছে। কিন্তু সেই দাবি দেওয়া নিরসন করার জন্য একটা রাজনৈতিক গভর্নমেন্ট, সেটা আরও ইন্টারাকশন ভালোই হবে। ইন্টারাকশন করে যে তারা এই শ্রেণী পেশার দাবিগুলো সমাধান করার দিকে যায়। রাজনৈতিক সরকার তার মাসেল ব্যবহার করে, পেশা শক্তি ব্যবহার করে আন্দোলন যদি দমন করার চেষ্টা করে অতীতের কায়দায়। আমরা অতীতে আওয়ামী লীগ, বিএনপি সরকারের সময় দেখেছি যে তাদের সমর্থক যারা এইসব শ্রেণী পেশার মধ্যে আছে, তারা আন্দোলনটাকে ভাগ করে ফেলে, বিভক্তি করে, নির্যাতনের সহযোগী হয়। কাজে সেগুলো সেই জায়গায় যেন না যায়। আন্দোলন হবে নিশ্চয়ই হবে, কারণ এই সরকার আইসেই সব সমাধান করতে পারবে না। সেগুলো বাস্তবায়ন করার জন্য নতুন দায়িত্ব দেওয়া দরকার। যেই সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় পেশ করা হয়েছে এবং বিএনপির নিজস্ব 31 দফা, সেই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য নতুন কর্তৃপক্ষ দ্রুতই মানে তাদেরকে গঠন করে তাদের কাজ করতে দেওয়া দরকার। বিদ্যমান যে আমলাতান্ত্রিক ক্ষমতা কাঠামো সরকারের আছে, তারা যদি সব সমাধান করতেই পারত, তাহলে তো গণঅভ্যুত্থান হতো না। কাজে তারা তাদের কাজগুলো করবে, রুটিন কাজগুলো করবে, কিন্তু তাদের রাজনৈতিক ডিরেকশন দেওয়া, তাদের নীতিগত ডিরেকশন দেওয়ার জন্য যেই প্রস্তাবগুলো করা হয়েছে, স্বাস্থ্য কমিশন, স্থানীয় সরকার কমিশন, পুলিশ কমিশন, এইগুলো গঠন করে ফেলা উচিত, যেগুলো নির্দিষ্ট কোনো দলের কাছে সীমাবদ্ধ থাকবে না। তাহলেই কিন্তু আমরা বুঝবো যে একটা নতুন দিকে যাচ্ছি। তো এখন যে স্থিতিশীলতা আছে, শান্তিপূর্ণ পরিবেশ আছে, এটা হয়ে যাবে একটা আপাত,
কিছুদিন পর আবার সেই নতুন সমস্যা আমরা যাব। কাজে দীর্ঘমেয়াদী যে কাজগুলো আছে সেগুলোর ভিত্তি এখনই শুরু করতে হবে। ইমিডিয়েট যে 3টা অগ্রাধিকার দিয়েছে ঠিকই আছে, এছাড়াও কিন্তু আমি যতটুকু জানি যে নির্বাচনের আগে থেকেই বিএনপি 180 দিন কি কি কাজ করা দরকার তার একটা তালিকা তারা করেছে বলে আমি শুনেছি। বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সমাজ কল্যাণ, নারী। তো সেগুলো সেই যে 180 দিনের কাজগুলো সেটা হয়তো এই যে 3টা অগ্রাধিকারের পরপরই আসবে, সেগুলো তারা যদি কাজ শুরু করেন এবং এই কাজগুলো দেখভাল করার জন্য রাজনৈতিক দলের কর্তৃপক্ষ করা দরকার, সরকারি কর্তৃপক্ষ করা দরকার, বিদ্যমান আমলাতন্ত্রের সাথে সহযোগী হিসেবে বা যুক্ত করে এটা করতে হবে। তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কাজ আগাচ্ছে করে। এখন একজন ব্যক্তির পক্ষে এগুলো করা সম্ভব না। আগের সরকারে দেখেছি শেখ হাসিনা বারবার বলতেন আমি করে দিয়েছি, আমি করলাম, এটা বাদ দিতে হবে। একটা প্রাতিষ্ঠানিকভাবে এই কাজগুলো করতে আমাদের আগাতে হবে, তাহলে নতুন কিছু দেখবো আমরা। তিনি তার জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন গতকালকে রাতে। সেখানে তিনি আসলে এমন কোনো বক্তব্য দিলেন যেটা আসলে মানুষকে তার কাছে টানে। এরকম কোনো বক্তব্য কি আপনার মনে পড়লো, চোখে পড়লো, নাকি গতানুগতিক? গতকালকের ভাষণটা মূলত মানুষকে আশ্বস্ত করা যে দেশে আইনের শাসন চলবে, মব সন্ত্রাস চলবে না, যা খুশি তাই করা যাবে না, দখলবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না। এটাই তিনি নিশ্চিত করতে চেয়েছেন যে আইনের শাসন অর্থাৎ আইনি কর্তৃপক্ষ এই কাজগুলো করবে। কিন্তু তিনি ভবিষ্যতে কি করবেন যেটা নির্বাচনের আগে বলেছেন সে ধরনের তো কিছু ডিটেল বলেননি। উনি বলেছেন তার পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো উনি হয়তো বলবেন, তবে ইমিডিয়েটলি তার আশ্বস্ত করা দরকার ছিল দেশের জনগণকে যে আগের মতো যেটা অন্তর্বর্তী সরকার আমি যেটা বলেছি যে একটা মহল এখানে ধর্মীয় উগ্রতা করে নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চেয়েছে, সেই ধরনের বিশৃঙ্খলা সন্ত্রাস চলবে না, আইন অনুযায়ী চলবে। এমনকি তার নিজের দলের কর্মীদের নামে ব্যাপক অভিযোগ ছিল যে তারা হাট, মাঠ, ঘাট সব দখল করা শুরু করেছিল। তো সেগুলো যে চলবে না এটা সে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন বলে আমার মনে হয়। কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খুব একটা আলোচনা বা দিক নির্দেশ এখানে দিয়েছে বলে আমার চোখে পড়েনি। আই হ্যাভ এ প্ল্যান তিনি বললেন। তিনি 25 ডিসেম্বর দেশে আসার পর তার বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। মানুষের তো একটা প্রত্যাশার জায়গা আছে, সেই প্রত্যাশার জায়গার তো ফুটে উঠলো কিনা আপনার কাছে মনে হয় জাতির উদ্দেশ্যে ভাষণে? আই হ্যাভ এ প্ল্যানটা কি আসলে? না, এটা এই বক্তৃতায় সেটা হয়নি। এই বক্তৃতায় তিনি ইমিডিয়েটলি মানুষকে আশ্বস্ত করতে চেয়েছেন জনজীবনের স্বাভাবিকতা, নিরাপত্তা, রমজানে যেন দাম নিয়ন্ত্রণে থাকে, ট্রাফিক জ্যাম যেন কম থাকে, এগুলো দৈনন্দিন সমস্যা তিনি বলেছেন। তবে এগুলোর পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে, সেগুলো হাত দিতে হবে, যেটা আমি একটু আগেই বলেছি। আর তিনি যে পরিকল্পনা নিয়েছেন আমি যতটুকু জানি 180 দিনের পরিকল্পনা আছে ক্ষমতা গ্রহণ করার। 180 দিনের মধ্যে কী কী করা যাবে, তাদের দলে যারা বিশেষজ্ঞ তারা এগুলো নিয়ে কাজ করেছেন। আমার সাথে দু একজনের কথা হয়েছে, আমি যথাসাধ্য মতামত দিয়েছি। তো সেটা তিনি বলেননি, সে বলার সময় সামনে আছে, বিভিন্নভাবে তিনি বলতে পারেন। আমার মনে হয় সেটা এখন হয়তো তিনি গুছিয়ে উঠতে পারেননি। বক্তৃতা করার কথা ছিল সন্ধ্যা 6:30টায়, সেখান থেকে পিছিয়ে 10:45 হয়তো, আমি জানি না, তিনি নিজে ব্যস্ত ছিলেন হয়তো জরুরি কাজে, অথবা ওই প্ল্যানটা এখানে অন্তর্ভুক্ত করা হবে কিনা, অনেক বড় বক্তৃতা হয়ে যাবে। সেই বড় বক্তৃতা করার অকেশন, আর ঈদের চাঁদ উঠেছে, এটা একটা বড় খবর। আমি প্রথমে মনে করেছিলাম যে রোজার চাঁদ, হ্যাঁ রোজার চাঁদের বিষয়টা সময়টা পার করে তিনি রাতে বক্তৃতা করবেন। যাই হোক, তবে তার পরিকল্পনা যেটা আছে লিখিত আগে আছে, 31 দফায় নির্বাচনী ম্যানিফেস্টোতে আছে, এবং তিনি বলেছেন এগুলো তাদের বলা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কাজগুলো করা। তাই তার আজকে মন্ত্রী, তার যে সচিবালয়ে তার অফিস, সেখানে আমি দিনের কার্যতালিকা দেখলাম যে দুটো বিষয়, খাল খনন এবং আরেকটা কি বিষয় যেন, তিনি আন্তঃমন্ত্রণালয় মিটিং ডেকেছেন। আচ্ছা, এই পরিকল্পনাগুলো কিভাবে শুরু করা যায় সারা দেশে খাল খনন। আরেকটা কি তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী ভালো। তবে আমি যেটা বারবার বলছি যে প্রচলিত আমলাতান্ত্রিক যে কাঠামো আছে সরকারের, তারা সরকারের পলিসি ইমপ্লিমেন্টেশন করবে, ইমপ্লিমেন্টেশনের জন্য গলদ আছে।
এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ কতগুলো ভালো জিনিস বাস্তবায়িত করার চেষ্টা করেছে আমলাতন্ত্র বাধা দিয়ে, সেগুলো আটকে দিয়েছে। তো এই সরকারের বেলাও তাই করবে, নানা রকম বোঝাবে, বলবে এটা বাকশালী চক্রান্ত, অমক চক্রান্ত, এগুলো কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আগেও তাই করেছে তারা। কাজেই আমলাতান্ত্রিক কর্তৃপক্ষের পাশাপাশি আমাদের এখানে নতুন যে কর্তৃপক্ষ, রাজনৈতিক, প্রশাসনিক, সবগুলো মিলিয়ে যারা নিশ্চয়ই আমলাতন্ত্রের ক্ষমতাকে খর্ব করবে না, কিন্তু পলিসি মেকিংয়ে এবং ইমপ্লিমেন্টেশন মনিটরিংয়ে তাদেরকে অবশ্যই ক্ষমতা দিতে হবে। আমলাতন্ত্রের মানে সমান্তরাল কর্তৃপক্ষ করার প্রয়োজন নেই, তাহলে আবার এই সুযোগে সংস্কার বাতিল করে দেবে যে দুটোর কর্তৃপক্ষের মারামারি। কিন্তু একটা যেই প্রস্তাবগুলো করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, সেগুলো দ্রুতই করে ফেলা উচিত, এগুলো পরে আর করা হবে না। যেমন ধরুন স্বাস্থ্য কমিশন, স্বাধীন স্বাস্থ্য কমিশন 2011 সালে যখন আপনার হয় স্বাস্থ্যনীতি হয়, তখন এটা 1 নম্বরে ছিল করণীয়ের মধ্যে, আজও হয়নি। সংস্কার কমিশন তারা বলেছে, তারা তো সেই দিকে আগায়নি। কাজে এখন যারা দায়িত্বে আছেন তাদেরকে প্রথমে এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যে আমরা স্বাধীন পুলিশ কমিশন করব কিনা, স্বাধীন স্থানীয় সরকার কমিশন, অর্থাৎ সংস্কার করার জন্য এই স্বাধীন কমিশনে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি যারা পার্লামেন্টে আছে বা পার্লামেন্টে নাই তাদেরকে নেওয়া যায়, বিশেষজ্ঞ, এবং যারা অবসরপ্রাপ্ত আমলাতন্ত্রের অভিজ্ঞ ব্যক্তি, এগুলো নিয়ে কিন্তু গঠন কাঠামো দেয়া আছে, সেগুলো তারা করে ফেললে হয়। অবশ্য সবচেয়ে আগে দরকার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা, সেখানে যে একটা অসাংবিধানিক গণভোটের আদেশ, সেই গণভোটের আদেশটা বাতিল করা দরকার। গণভোটের রায়কে মাথা পেতে নিয়ে নিশ্চয়ই জনগণ যে আকাঙ্ক্ষা থেকে গণভোটে রায় দিয়েছেন, সংস্কার সেটাকে অবশ্যই মাথা পেতে নিতে হবে, নৈতিক বাধ্যবাধকতা। কিন্তু যেটা ফাঁকে তালে পাশ করবার চেষ্টা করেছে সেগুলোকে অবশ্যই আমাদেরকে পরীক্ষা করতে হবে, যেটা কোনো একটা মানে আসলেই সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য কোনো একটা জটিলতা সৃষ্টি করার জন্য করা হয়েছে কিনা। সংসদে আলোচনা, যে উন্মুক্ত আলোচনা হয়, সেখানে আলোচনা হলে আমরা দেখতে পাবো, এবং সংসদের বাইরে যারা আছেন তারাও কথা বলতে পারবেন। তো এই সবগুলো জাতীয় সংসদ শুরু হয়ে গেলে কাজ হবে, এবং প্রত্যেকটা মন্ত্রী একটা সংসদে স্থায়ী কমিটি গঠিত হবে। স্থায়ী কমিটি তার ওয়াচডগ হিসেবে কাজ করবে। স্থায়ী কমিটিতে যারা মন্ত্রী নন তারা সদস্য হবেন, এবং স্থায়ী কমিটির সভাগুলো উন্মুক্ত করা দরকার। গত সরকারের আমলে এক পর্যায়ে এটা কিন্তু উন্মুক্ত রাখে নাই, তারা আভ্যন্তরীণ করে ফেলেছে, সেটাও কিন্তু উন্মুক্ত করা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের যে হিয়ারিংগুলো হয় সেটার মতো। যদি কোনো কিছু লোকচক্ষুর অন্তরে আলোচনা করতে, সেটা সচিবালয়ে বসেই করা যেতে পারে, সচিবালয়ে বসে সেখানে মিটিং করে করা যেতে পারে, বা সংসদে করা যেতে পারে। কিন্তু স্থায়ী কমিটির মিটিংটা অবশ্যই সরাসরি হলে মানুষ কিন্তু উৎসাহী হবে, আগ্রহী হবে, সংসদটা প্রাণবন্ত হবে। তো বেশ কতগুলো কাজ আশা করি তারা শুরু করেছেন, এবং যারা এই সংস্কার প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছেন, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সামাজিক সংগঠন, সবাইকে কিভাবে এখানে সম্পৃক্ত করা যায় সেটাও ভাবতে হবে। যারা জয়লাভ করলেন তারাই সব কিছু করে ফেলবেন, বা তারা কাউকে মানে গুরুত্ব দেবেন না, এটা তো হওয়ার কথা না। হ্যাঁ, সবাই ক্ষমতার দায়িত্ব পাবেন না, প্রয়োজন নেই, কিন্তু অনেক ক্ষমতার বাইরে থেকেও অবদান রাখা যায়। সেই সুযোগ বা সেই ফোরামটাও তৈরি করে ফেলতে হবে, যেন সবাই মনে করে যে এটা আমার, যেটাকে আমরা বলি যে ওনারশিপ, যে এটার মালিকানা মনে করা, যে এই সংস্কার কাজে আমিও। হ্যাঁ, অন্যায় হলে অবশ্যই বিরোধী দল যারা প্রতিবাদ করবে, যারা নাগরিক সমাজ, সিভিল সোসাইটি তারা প্রতিবাদ করবে, সাংবাদিকরা তুলে ধরবে কোথায় কোথায় গলদ আছে। কিন্তু সবাইকে এই বিষয়ে গুরুত্ব দিয়ে সম্পৃক্ত করা দরকার, তাহলে স্বৈরাচারের উদ্ভবটা আমরা ঠেকাতে পারবো। একেবারেই। আরেকটা বিষয়ে আলাপ করতে চাই, আপনি গণভোটের প্রসঙ্গ তুলছেন, গণভোট তো রেট হয়েছে, এই গণভোটটার কি ভবিষ্যৎ কি দেখছেন? আর এই যে জুলাই সনদ, যেটা সাংবিধানিক পরিবর্তন করার জন্য যেটা করা হলো সংস্কারের নামে, সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিএনপি উদয় এই জায়গা থেকে সরে আসছে, এটা নিয়ে সংসদে আপনার জামাত ইসলামের জোট যেতে চায়নি, যদিও 15 মিনিটের মধ্যে তারা আবার শপথ করেছে, এবং 2টি শপথ করেছে। এইটা তো আসলে একটা বিভ্রান্তিকর বিষয় হয়ে গেল কিনা? প্রথম কথা হচ্ছে যে জুলাই রাষ্ট্রপতির আদেশ, সেটাকে সংশোধন করা উচিত,
এই গণভোটটাকে তো বাতিল করা যাবে না, উচিত নয়, মানুষ ভোট দিয়েছে। এই জুলাই রাষ্ট্রপতির আদেশকে সংশোধন করে পাশ করা উচিত। এখানে যে 4টা প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্ন সংশোধন করতে পারলে সেটা ভালো হতো। জুলাই সনদ বলতে যদি আমি বলি মধ্যভাগে 3টা ভাগে জুলাই সনদ। একটা হচ্ছে পটভূমি, একেবারে এক পেশে, মুক্তিযুদ্ধের ইতিহাস নেই, বা ভাষা আন্দোলন শুরু করে পাকিস্তানের সমাজের সংগ্রাম সেটা ভালো নেই, এক পেশে এবং দলীয় ইতিহাসের মতো হয়ে গেছে, ওটা বাদ থাকুক। মাঝখানে যে রেকর্ডিংটা করা হয়েছে এই সমস্ত কয়েক মাসের আলোচনা এবং চুলচেরা আলোচনা, সেটা একটা এখানে নথিবদ্ধ করা হয়েছে। এটাই সবচেয়ে মূল্যবান অংশ জুলাই সনদের। আর তৃতীয় অংশ হচ্ছে আপনার বাস্তবায়ন পদ্ধতি। যখন স্বাক্ষর করেছেন নেতৃবৃন্দ, আমরা স্বাক্ষরে যাইনি, জানি এরকম একটা চক্রান্ত হবে, তখন যেটা ছিল তারপরে সেটাও থাকেনি। রাষ্ট্রপতির আদেশ তো ওই যেই বাস্তবায়ন পদ্ধতি লেখা ছিল, যেখানে সিগনেচার করেছে সবাই, আমরা বাদে, সেটাও নাই কিন্তু। কাজে ওই তৃতীয় অংশ বাদ দিতে হবে। প্রথম অংশ বাদ, মাঝখানের অংশটা একটা ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে সংসদের সামনে, দেশবাসীর সামনে থাকবে। হ্যাঁ, এখানে বিএনপি কতগুলো বিষয়ে আপত্তি করেছে, আমরা সেটা সমর্থন করি নাই। আমরা বাংলাদেশ জাসদ বা এরপরে যারা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সদস্য হয়েছি, বা এমনকি গণতন্ত্র মঞ্চে যারা তার ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন, তারাও কিন্তু বিএনপি যে সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে তার সাথে একমত হয়নি। কাজে আমি অনুরোধ করব বিএনপি নেতৃত্বকে এটা পুনর্বিবেচনা করার জন্য, কারণ এটা এইগুলো সংস্কার দরকার। তারা বেশ কতগুলো জায়গায় আপত্তি করেছে যেটা গণতন্ত্রের জন্য ভালো না। হ্যাঁ, কাজে সেগুলো কোনোটা হয়তো তাদের যৌক্তিকতা তারা প্রমাণ করতে পারবে বা ছাড় দিতে হবে, কিন্তু সাংবিধানিক সংস্থাগুলোকে সাংবিধানিক সংস্থায় করা, প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা ভারসাম্য করা, এগুলো অনেক বিষয় আছে, সেগুলো কিন্তু একমত হয়েছি আমরা। বিএনপি আমার মনে হয় কোনো ক্ষেত্রে তারা একটু মানে রাগ করেই নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেই রাগ বিরাগ তাদেরকে তুলে নিতে হবে। হ্যাঁ, যেগুলো মানে সংবিধানের একে নাকচ করে সেটা আমাদের আলোচনা করার বিষয় আছে। যদি সংবিধানের মৌলিক বিষয় পরিবর্তনের বিষয় আছে, সব দল যদি একমত হয়, সেটা সংসদে পাশ করার পরে আমরা গণভোটে যেতে পারি, অথবা এই গণভোটটা কি সেটার অনুমোদন হয়েছে বলে ধরে নিতে পারি। যেমন উচ্চকক্ষ যদি হয়, উচ্চকক্ষে বিএনপি এগ্রি করেছে, কিন্তু উচ্চকক্ষ কীভাবে সদস্য নির্বাচিত হবে এটা নিয়ে তাদের নোট অফ ডিসেন্ট আছে। তো এটা ব্যাপক আলোচনার বিষয় রাখে। আমাদের দল ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষের আসন নির্ধারণের পক্ষে, কারণ জাতীয় সংসদের সদস্য যারা নির্বাচিত হলো তার অনুপাতে যদি হয় নারী আসনের মতো, তাহলে তো উচ্চকক্ষ আর নিম্নকক্ষের কোনো মানে সংখ্যাগত তফাৎ থাকছে না। কাজেই সেটা কিন্তু সব দলই এই সংখ্যানুপাত চেয়েছে। যদি আমাদের দল আমরা আরও উন্নত উচ্চকক্ষ চাই, শ্রেণী শ্রম কর্ম পেশা সেগুলোকে ডিফাইন করে, তাদের ভোটার তালিকা করে, তাদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করা, সেটা করতে বেশ সময় লাগবে। সেটা আমরা বলতে থাকবো, আমাদের রাজনৈতিক বক্তব্য থাকবে আগামী এই সংসদের পরের সংসদে যেন ওই রকম উচ্চকক্ষটা হয়। তো উচ্চকক্ষটা হয়ে যাওয়া উচিত। সাংবিধানিক সংস্থা, পিএসসি, দুর্নীতি দমন কমিশন, অডিট অ্যাকাউন্টস, যেগুলো আমরা সমর্থন করি, সেগুলো সাংবিধানিক সংস্থা হোক, এগুলো প্রধানমন্ত্রী নির্বাহী কর্তৃত্বে গঠিত না হোক, এগুলো সংসদে আলোচনা হওয়ার বিষয় আছে। এবং যদি মৌলিক কিছু হয়, সংসদের সদস্যদের সমর্থন করার প্রয়োজনে আরেকবার গণভোট হতে পারে, যেটা বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোকে স্পর্শ করে। কিন্তু গণতন্ত্রের জন্য এই সংস্কার দরকার। আমরা এটা সমর্থন করেছি, অবশ্যই আমার সেটার পক্ষে থাকবো। সেটা বিপক্ষে যাওয়ার কোনো কারণ নেই, কারণ সেটা রেকর্ড আছে। প্রয়োজনে আরেকবার গণভোট হতে পারে, অথবা এই সংসদের পরবর্তী সংসদ নির্বাচনের সময় সে আবার ম্যান্ডেট চাওয়া যেতে পারে। হ্যাঁ, সে পরবর্তী সংসদে আমরা যে এই এজেন্ডা দিয়ে নির্বাচনটা হবে, যে গণভোটে যে সুযোগটা ছিল পরবর্তী পর্যায়ে গণভোট সে নষ্ট করলো এই জোরাজুরি জটিলতার গণভোট করে। এটা আসলে মানে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়েছে, সময়ের অপচয় হয়েছে, এবং রাজনৈতিক জটিলতা সৃষ্টির একটা উপাদান হয়ে দাঁড়িয়েছে। আজকের সংসদে এটা নিয়ে অনেক মানে বাকবিতণ্ডা হবে, এটা অনাবশ্যক ছিল। এই বিষয়টা আমরা সংসদ নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলো আলোচনা করে একটা জায়গায় আসতে পারতাম। যাই হোক, সংসদে আলোচনা করে সমাধান করলে ক্ষতি কিছু নেই, যেটা আগে হয়নি এখন হবে। হয়ে আমরা আমাদের যে মূল সমস্যা, আমাদের দৈনন্দিন সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প,
বৈদেশিক নীতি, এগুলো নিয়ে সংসদে আলোচনা হওয়া দরকার, বাইরে হওয়া দরকার। কাজেই আমার মনে হয় খুব দ্রুতই সংসদ অধিবেশন আহ্বান করে, সংসদের স্ট্যান্ডিং কমিটিগুলো আহ্বান করে নতুন করে পথ চলা শুরু হবে। শেষ একটা প্রশ্ন করি, জুলাই সনদের ভবিষ্যৎ কি দেখছেন? না, জুলাই সনদ বলতে যদি আপনার ওই মাঝের অংশটা বলা হয়, এটা তো একটা আমাদের প্রতিশ্রুতি জনগণের কাছে, আমরা কোনটা এক হয়েছি সেটা ভবিষ্যৎ আছে, কিন্তু এর পটভূমি এবং বাস্তবায়ন পদ্ধতিকে বাদ দিতে হবে এখান থেকে। ওটা সহ জুলাই সনদ বললে এটা কিন্তু একেবারে, এটা আমার মনে হয় এটা করা হয়েছে এটা বানচাল করার জন্য। পরিষ্কার। জুলাই সনদের যে মাঝের অংশটা, যেটা বিস্তারিত করা হয়েছে, অবশ্যই এটা জাতির একটা গুরুত্বপূর্ণ দলিল। এই অনুযায়ী আমাদের আগাতে হবে, এবং এটাও আমাদের যে সমস্ত জিনিস ভিন্নমত হয়েছে সেই ভিন্নমতগুলো পুনর্বিবেচনা করার জন্য, বিশেষ করে বিএনপি আর ধর্মভিত্তিক দলগুলো নারী আসনের বিষয়ে ভিন্নমত দিয়েছে, তাদেরকেও এটা পুনর্বিবেচনা করতে হবে। এই যে জুলাই সনদে যেটা মাধ্যমে দায় মুক্তির একটা ইন্ডেমনিটি দেওয়ার যে একটা ছিল, মূলত তো জুলাই সনদে এটা কি গুরুত্ব দিচ্ছে জামাত এনসিপি, দায় মুক্তির বিষয়টা তাদের কাছে অন্য সংস্কার তো গুরুত্বহীন মনে হয়, যেভাবে তারা করলো। এই দায়মুক্তি বলেন যা, এটা তৃতীয় ভাগে ছিল, কিন্তু মাঝখানের অংশে নাই। এই দায়মুক্তিটা কিন্তু সংসদে পাশ হতে হবে। দায়মুক্তিটা কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক, সেটা সংসদে চুলচের আলোচনা হবে। আপনি জুলাই সনদের নামে যাই করেন না কেন, এটা সংসদে আলোচিত হতে হবে। যেমন বঙ্গবন্ধু হত্যার দায়মুক্তি দিয়েছিল কি বলে পঞ্চম সংশোধনীর মাধ্যমে, পরবর্তী বাজার সেটা বাতিল হয়ে গিয়েছে। কাজী জেনারেল জিয়াউর রহমান তার সামরিক ফরমান বলে প্রথমে দায়মুক্তি দিয়েছিল খন্দকার মোশতাকের সরকার। খন্দকার মোশতাকের সরকার দিয়ে পরে এটাকে জিয়াউর রহমান সরকারের দায়মুক্তি দিল। সেই দায়মুক্তিটা তারা পঞ্চম সংশোধনীর মাধ্যমে 2/3 ভোটে সেটা পাশও করলো, কিন্তু পরে তো সেই দায়মুক্তি টেকেনি, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। কাজে এখন তারা যেই দায়মুক্তির কথা বলছেন, হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে দায়মুক্তির প্রয়োজন থাকতে পারে, সেটা সংসদে আলোচিত হয়ে ঐক্যমত হয়ে করতে হবে, নাহলে এটা তো সংসদে গৃহীত হবে না। একেবারে অসংখ্য ধন্যবাদ ডক্টর মুস্তাক ভাই। এতক্ষণ যারা দেখছিলেন দেশবার্তা টক শো ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আসছি সন্ধ্যা 7টায় প্রতিদিনকার মতো, এবং আগামীকালও যথারীতি থাকবো আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে এবং রমজান মাস, রমজানের শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করতে চাই। নিশ্চয়ই ইফতারিতে আপনারা এমন ভাজাপোড়া কম খাবেন, যেটি শরীরের জন্য ক্ষতি করে, সেগুলো কম খাবেন। সবাইকে শুভ সন্ধ্যা। ধন্যবাদ আপনাকে।